ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে এবার সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতাদের নিচ্ছেন। গত বছরে 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী না করলেও এবারের সফরে তাদের যুক্ত করা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন দেশের ভাবমূর্তি তুলে ধরতে, আবার কেউ বলছেন রাজনৈতিক ঐক্যের জায়গা স্পষ্ট করতেই হয়তো এমন সিদ্ধান্ত। আবার কেউ কেউ এই সফরকে দেখছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ হিসেবে। এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বন্টনের একটি চেষ্টা হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। আগামী 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক মঞ্চে মিলিত হতে যাওয়া 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের এই অধিবেশনে আসলে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি হতে পারে, সেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে কতটা ভূমিকা রাখারই বা সুযোগ আছে তাদের। এছাড়া নির্দিষ্ট 3টি দল থেকে প্রতিনিধি নির্ধারণের সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতাই বা কতটুকু, এসব নিয়েই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনাকে দিয়ে শুরু করে জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক নেতারা যাচ্ছেন এবং খুব স্পষ্টভাবে বলতে গেলে শুধুমাত্র 3টি রাজনৈতিক দলের 3জন গুরুত্বপূর্ণ নেতাকে তিনি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে নিয়ে যাচ্ছেন। এই যে সাথে করে 3টি রাজনৈতিক দলের নেতাকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছেন, সেটিকে নিয়ে আসলে নানান আলোচনা আছে, নানা সমালোচনাও আছে। অনেকেই বলার চেষ্টা করছেন যে ঐক্যটি আসলে আমরা এতদিন ধরে ঐক্যমত্য কমিশনের টেবিলে বসে করবার চেষ্টা করছিলাম দেশের ভেতরে, সেটি হয়তো এখন বিদেশে গিয়ে হবে কি না সেরকম একটি সম্ভাবনা। আপনারাও কি সেই সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ। আমি বিষয়টাকে এইভাবে দেখি না। আপনি যেভাবে বলছেন যে ঐক্যমতের যে মতবিরোধ হয়েছে এটাকে সমাধান করার জন্য নিয়েছে, আমি মনে করি না। আমার মনে হয় যে কথা আলোচনা হচ্ছে যে বাইরে বহির্বিশ্বে দেখানোর চেষ্টা করা যে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, এটা হতে পারে একটা ধারণা, যে যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদেরকে দেখানো যে আমরা ঐক্যবদ্ধ আছে, জাতি ঐক্যবদ্ধ আছে, আমাদের মধ্যে কোনো মতবিরোধ থাকলেও আমাদের মধ্যে সংঘর্ষ নাই, হয়তো দেখাবার জন্য এটা হতে পারে আর কি, আমার মনে হয় আর কি। কিন্তু শুধুই কি আসলে এটি বিদেশিদেরকে দেখানোর জন্য, নাকি আসলে যদি দেখানোর জন্যই হয়, দেশের ভেতরে যে আসলে মত পার্থক্য আছে সেটি তাহলে মিটবে কি করে? না, এটাও তো পার্শ্ব হিসেবে আসতে পারে। মানে উনি তো গিয়েছেন ব্যস্ত, সবাই তো ব্যস্ত থাকবে, এর মধ্যে সমাধান হবে আমি মনে করি না। কারণ যে বিষয়টা আমাদের মতবিরোধ তৈরি হয়েছে এটা বাইরে সমাধান করার বিষয় না, এখানে সমাধান করতে হবে। কিন্তু নির্বাচনী সমীকরণ নিয়ে তো আসলে নানান আলোচনা থাকে, নানান সমালোচনাও থাকে। সেই সমীকরণকে এই যেই নেতাদেরকে নিয়ে তিনি যাচ্ছেন এই ভ্রমণে, সেটি আসলে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে কি বলে মনে করছি না। জি, মাহমুদুর রহমান মান্না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী যারা হচ্ছেন তার বাইরেও তো আসলে বাংলাদেশে যথেষ্ট পুরনো বেশ কিছু রাজনৈতিক দল আছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটিও তারা বলার চেষ্টা করছেন যে কেন শুধু এই 3টি রাজনৈতিক দলের নেতারাই তার সফর সঙ্গী হয়েছেন। কি মনে করছেন, খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বলেই কি শুধু এই 3টি রাজনৈতিক দল? ডক্টর মোহাম্মদ ইউনূস এই 13-14 মাসে বেশ কিছু সুলভ কাজ করেছেন। সুলভ, যেমন কয়েক বছর আগে তিনি যখন রাজনৈতিক দল করতে গেছিলেন, সেটাও একটা সুলভ চপলতা ছিল। SMS করে করে দল বাড়াচ্ছেন, রাজনৈতিক দল করছেন। আমি অ্যাসপারশন করছি না, কিন্তু বলছি এই কারণে যে এটার মধ্যে আপনি কোনো পয়েন্টই পেতে পারেন না। যে প্রশ্ন আপনি ওনাকে করলেন, কাদের ভাই খুব স্ট্রেট কাট, অল্প কথায় জবাব দিলেন। কিন্তু আমি বলি একটা বড় ইস্যু ধরেন পিআর, তো পিআর ওইখানে জনাব তাহের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিলে বলবে আচ্ছা ভাই আমরা এটা একমত হলাম, এটা একমত হলাম, হয়ে যাবে। তাই তারা এটা মাঠে নিয়ে গেছেন, তাদের হোল পার্টি ইনভলভ। তাদের সাথে আবার মানে যেমন জামাত পিআরটা চাচ্ছে, তাদের সাথে আরও 2-3টা দল ইনভলভ আছে। তো ওইখানে জামাত একা সিদ্ধান্ত দিয়ে দেবে। ডক্টর ইউনূস যখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন,
মনে আছে আপনার জামাত এই স্টেটমেন্ট আগে দিয়েছিল যে আমাদেরকে উপেক্ষা করে দেশ বাদ দিয়ে শুধু লন্ডনে কেন এই সমঝোতা, একই কথা তো এখানে উঠতে পারে। এখন আসলে আলোচনা কোথায় আটকে আছে, এটা খুলে যাবার সম্ভাবনা কি, সেটা আমরা যতখানি জানি, মানে আমি আবার বলি, আমি অ্যাসপারশন করছি না, ডক্টর ইউনূসকে ছোটো করানোর চেষ্টা করছি না, কিন্তু অত বড় মাপের মানুষ এই ছোট ছোট গিট্টু গিরু এগুলো ধরতে পারে না। উনি তার মধ্যে ইনভলভ ছিলেন না। আটকাচ্ছে কোথায়? সংবিধান বিশেষজ্ঞদের যে কমিটির পরামর্শ আপনার এই ঐকমত্য কমিশন নিয়েছে, সেই পরামর্শের মধ্যে খুব বড় গলদ আছে বলে আমরা মনে করি। তারা বলছেন এখন জুলাই সনদকে আইনি রূপ দিতে গেলে প্রধান উপদেষ্টা বা এই সরকার একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেবেন, তার আলোকে একটা গণভোট হবে, একই দিনে গণভোটও হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, এইভাবে ওগুলোকে বৈধ করে নেওয়া হবে। কিন্তু সেটা কি সম্ভব? প্রথম কথা হচ্ছে প্রধান উপদেষ্টা কি এরকম একটা সাংবিধানিক বিশেষ সাংবিধানিক আদেশ দিতে পারেন? ওনারা কনস্টিটিউশনাল এক্সপার্ট, কথা বলা তো মুশকিল। আমি তো কনস্টিটিউশনে কিছুই বুঝি না, মানে বক্তৃতায় রাজনীতির কারণে যা শিখি, আমি এটার সুযোগ দেখি না। গণভোটেরও একটা সমস্যা আছে, যদিও এইখানে সলিউশনের কথা বরঞ্চ সালাউদ্দিন সাহেব বলেছেন, উনি বলেছেন আমরা গণভোট মানতে পারি, কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট আছে। তো 10টা নোট অফ ডিসেন্টে আপনি কমন একটা ভোট করেন কেমনে? উনি বলছেন আমরা একটা প্যাকেজ বানালাম, মানে প্যাকেজের মধ্যে সব চাপা পড়ে গেল, ডিফারেন্সটা এখানে দেখা গেল না, পাস হয়ে গেল, ভোটও হয়ে গেল। পার্লামেন্ট যখন বসবে তখন এই যে ডিসেনশনগুলো আছে সেইটা নিয়ে আবার আর একটা গণভোট করতে হবে। মেবি এটা একটা পথ। এইটা আমেরিকাতে বসে ওরা 3 জন মিলে এত একটা গুঁড়ো বা জটিল তাত্ত্বিক বিষয়ে নিষ্পত্তি করবে তা মনে হয় না আমার। 2 মিনিট সময় নিয়ে আমি একটা নিউজ পড়লাম, আপনারা জানেন সবাই, ডক্টর ইউনূসের জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য গমন উপলক্ষে আওয়ামী লীগ ওখানে বিশাল একটা বিক্ষোভ আয়োজন করেছিল। এবং আমি এখান থেকে শুনছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আপনারা কেউ গেলে ওইটা একটা ব্যালেন্স করতে পারবেন। জানি না ডক্টর ইউনূস এতখানি রাজনৈতিকভাবে সমৃদ্ধ চিন্তা করতে পেরেছেন কিনা, কিন্তু পরে দেখছি ওই জায়গাতে বিএনপি একটা রোল প্লে করছে, তারও পাল্টা কর্মসূচি দেবার গণজমায়েত করবে বলে তারা জানিয়েছে। এবং তার ফলে এখন এমবাসি, আমাদের বাংলাদেশ হাই কমিশন সহ ওরা তৎপর, কারা কারা এইসব করছে তাদের ভিসা বাতিল করে দেবে, পাসপোর্ট সিজ করবে, কিছু একটা অ্যাকশন করতে পারি, সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। তো এটা কি তাই? ওটা যদি হয় তাহলে হলো। কিন্তু একটু আপনার এই কথাটার সাথে আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি যে শঙ্কার কথা বলছেন যে সবাই যদি আসলে এখানে পাল্টাপাল্টি এক ধরনের জমায়েতের ঘোষণা দিয়ে থাকেন, সেটা কি আদৌ বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উন্নত করবে, নাকি এটি বাংলাদেশের জন্য আরো নেগেটিভ কোনো পয়েন্ট বয়ে নিয়ে আসবে? না, আপনি ওইটা যে প্রশ্ন করেছেন না, এই 3 জন মানুষকে নিয়ে গেলে সারা দুনিয়ার লোক, আরে বা এরা কারা? তাহের সাহেব, উনিও চলে এসছেন, মানে সবাই তাহের সাহেবকে চেনেন, সবাই মির্জা ফখরুলকে চেনেন, এটা তো কোনো কথা হতে পারে না যে এদের নাম দেখে। অথবা এই 3 জনের যাওয়াটা এমন একটা আলোড়ন বিশ্বব্যাপী তৈরি করলো, সারা বিশ্ব চিন্তিত বাংলাদেশ নিয়ে কী হচ্ছে তারা দেখলো না, ওদের মধ্যে একটা সমঝোতা হচ্ছে। এরকম কি হতে পারে বলেন? এরকম বাংলাদেশকেই তো ভালো করে দুনিয়ার মানুষ এখনও চেনে না। ইউনূস, ডক্টর ইউনূস অনেক বড় মাপের, এটা নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু বাংলাদেশ অত বড় ইস্যু হয়নি, ফলে ওইটাও কোনো বিষয় নয়। মানে ডক্টর ইউনূসের ওই জন্য আমি বললাম এটা ধরে শিশু সুলভ রাজনীতি হয়েছে। ওনারা ঠিক আছে নিয়ে যান একসাথে, খারাপ কি, নিয়ে গেছেন। ওনার এরকম একটা ইজি গোয়িং ভাব আছে, মানে এটার মধ্যে ওই জন্য বললাম বেশ সারল্য বলেন আপনি, শিশু সুলভ, ওটার মধ্যে কোনো ধান্দা নেই, বদমন্তব্য নেই, সেরকম হতে পারে। আদারওয়াইজ এটা কোনো মিনিংই বুঝি না, কিন্তু এটা প্রশ্ন ডেফিনেটলি তৈরি করে। যেমন একটা রাজনৈতিক দলের নেতার বিবৃতি দেখলাম যে এনসিপির সাধারণ সম্পাদক কীভাবে গেলেন এখানে, ওরা তো রেজিস্ট্রেশনও পায়নি পার্টি, তার চাইতে কত অভিজ্ঞ রাজনীতিবিদ আছে, তাদের নাম হলো না কেন? এগুলো তো কোনো জবাব নেই ওনার কাছে, কিন্তু প্রশ্ন তার নামে এগুলো তৈরি হচ্ছে, জমা হচ্ছে। শামসুজ্জামান দুদু,
এই যে আসলে রাজনৈতিক দলের নেতারা তার সাথে গেছেন, সেখানে এনসিপি নিয়ে আসলে যে প্রশ্নটা বললেন মাহমুদুর রহমান মান্না, সেটি তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তারা এখনো তাদের দল রাজনৈতিকভাবে নিবন্ধিতই হয়নি, তারা আসলে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা নিবন্ধন না হওয়া পর্যন্ত সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আছে। মির্জা ফখরুলের মতন কিংবা আসলে জামায়াতের যে নেতা গেছেন তাদের মতন এত পুরাতন রাজনৈতিক দলের সাথে এই নেতারা যখন যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে এরকম একটি সফরে যাচ্ছেন, যেই সফরে গতবারও যখন প্রধান উপদেষ্টা গেছেন তিনি কিন্তু কাউকে সাথে করে এভাবে রাজনৈতিক কোনো দলের নেতাকে তিনি সফরসঙ্গী করেননি। হঠাৎ তাহলে এবার কেন এই ধরনের সিদ্ধান্ত? জি, আপনাকে ধন্যবাদ। সরি, আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব সময়কে ব্যবহার করতে চেয়েছেন। সেটা কি রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে, এটা আমি ঠিক বলতে পারবো না। তবে তিনি যে 3জন বা 4জনকে নিয়েছেন সবগুলি রাজনৈতিক ব্যক্তিত্ব। জি, বিএনপি প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, অতীতে তারা এই দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। জামাত ইসলামের প্রাচীনতম একটি রাজনৈতিক দল। সেই দলের রাষ্ট্র ব্যবস্থায় ভুল ত্রুটির কথা না, হয়তো ওই রকম নাই, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে জামাতের একটা বিশিষ্ট ভূমিকা ছিল। আর ডক্টর ইউনূস সাহেব নিজে শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন, উৎসাহিত করেছিলেন। তো অনেকে মনে করে যে এইটা ডক্টর ইউনূস সাহেবের অনুপ্রেরণায় গঠিত রাজনৈতিক দল। তো ওই বিবেচনাতেও যদি আমি না নিই, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটি বড় অংশ এই রাজনৈতিক দল গঠনে ভূমিকা রেখেছেন। তাদের একজন যে প্রতিনিধি যদি তিনি সঙ্গে করে রেখে উল্লসিত হন বা দায়িত্ব পালনের মনে হয় যে তিনি পালন করেছেন, তাহলে তো আমার তো কিছু বলার নাই। বরঞ্চ তিনি এটা ব্যাখ্যা করতে পারবেন, বা সরকারের তিনি প্রেস মিনিস্টার যিনি আছেন, প্রেস সচিব শফিক সাহেব, উনি অনেক সময় অপ্রাসঙ্গিক কথা বলে। তো এই ব্যাপারে যদি তিনি বিবৃতি দিতেন তাহলে আমরা আরও স্পষ্ট হতাম। তবে এখানে যেটা আলোচনায় আসলো যে নিউ ইয়র্কে যে পরিস্থিতি তৈরি হতে পারে, এটা মান্না ভাই বললেন। আমরা ছোটবেলায় মাইকিং করতাম যখন ছাত্র রাজনীতির একেবারে প্রাথমিক পর্যায়ে, যে আগামী অত তারিখে ঐতিহাসিক জনসভা, তার মানে নেতৃত্ব আসবেন, মৌলানা ভাসানী বা অন্য কেউ আসবেন। জনসভা কিন্তু হয় নাই, কিন্তু এটা ঐতিহাসিকগুলো আমরা চালিয়ে দিতাম। তা আমরা এখানে যেটা বলছি সেটা বিশাল সমাবেশ, মানে আওয়ামী লীগ ডেকেছে, এখনো কিন্তু সমাবেশ হয় নাই, বা পাল্টা যেটা সেটা তো হয়ই নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে, পরিস্থিতি যাই থাক, বাংলাদেশের রাজনীতি এখন মানে মানে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে, এটা রাজনৈতিক সরকার না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, আমার এই যেটা নিজস্ব এটা মানে পর্যবেক্ষণ, যে সে আর একা পাচ্ছে না। যে কাজটি তিনি আমার যদি মনে হয় যেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করেছিলেন 3 মাসের মধ্যে 90-এর গণঅভ্যুত্থানের পরে করেছিলেন, তো ইনি প্রায় বছর পার করে ফেলেছেন। এই কাজটি লম্বা করার কারণে যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হচ্ছে, সেটাকেও তিনি বোধহয় সম্ভবত মাথায় নিয়ে মুখ্য যেসব রাজনৈতিক দল আছে তাদের নিয়ে তিনি গেলেন। এখানে আলোচনায় আসলো না যে লন্ডনে ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন তারেক সাহেবের, সেখানে তিনি কেন নির্বাচনের তারিখ ঠিক করলেন সেটি নিয়ে না, নির্বাচনের কথা বলছি না। সেই সময় একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, পরিস্থিতি হতে যাওয়ার পরে তিনি একক সিদ্ধান্তে সেখানে গিয়েছিলেন। যাওয়ার পরে বোঝা গেছে যে তারেক সাহেবও তাকে আমন্ত্রণ করেনি বা বিএনপির পক্ষ থেকে বলেনি, তিনিই গিয়েছিলেন। এবং এটি তৈরি হওয়ার পরে সমালোচনার দিকটা ছিল যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসলেন না কেন, কিন্তু তিনি গেছেন, এটা কিন্তু কেউ খারাপ চোখে দেখে নাই বা ব্যাখ্যা করেনি। ওই আমি যতটুকু বুঝছি, জামাতও সেই সময় যে বিবৃতি দিচ্ছে সেটা এমন যে অন্যদের সঙ্গে কথা বলতে পারতেন তিনি। মানে এই যেটা আমার বক্তব্য এই জায়গায়, যে ওই নেতার সঙ্গে অর্থাৎ তারেক সাহেবের সঙ্গে বসার পরে যে মানে ধুমায়িত পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছুটা হলো শান্ত হয়েছিল। আমি জানি না ওই রকম পরিস্থিতি আলোচনা বা আগামী দিনে কোন পরিস্থিতিতে
তিনি তাদেরকে জাতিসংঘের নিয়ে যাওয়ার মধ্যে পৌঁছিয়ে ফেরার সময় কি আলোচনা হবে। তবে যখন সরকার প্রধান হিসেবে তিনি উদ্যোগ নিয়েছেন, একেবারে ভ্রমণ এটা বলা যাবে না নিশ্চয়ই। এবং এই যে 3 জন রাজনৈতিক শীর্ষ নেতাকে নিয়ে তিনি আসলে এই সফরে গেছেন, সেই সফরটিতে আসলে রুদ্ধদ্বার কোনো বৈঠক তাদের মধ্যে হবে কিনা এবং সেখানে আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা আছে। কি মনে করছেন ডক্টর আহমদ আব্দুল কাদের, আসলে এরকম কোনো সম্ভাবনা আছে কি? আমি মনে করছি আসলে খেলাফতে মজলিস বা আপনারা আসলে যারা জামায়াত ইসলামী বারবার বলার চেষ্টা করছে যে তারা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর ভোট একই বাক্সে আনতে চায়, সেক্ষেত্রে জামায়াত ইসলামের যেই নেতাকে নিয়ে আসলে এই সফর যাওয়া হয়েছে তাদের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? আপনারা সেই সমীকরণকে পাল্টে দেওয়ার জন্য নতুন করে কিছু চিন্তা করেছেন কিনা? সমীকরণটা কি এটা পাল্টে দিতে হবে বললেন আপনি? সমীকরণটা কি আসলে বললেন দেখেন। সবার ধারণা আছে এখন আসলে বিএনপিকে সবচেয়ে বড় মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, কোনো হয়তো বিএনপি সরকারি দলে আসতে পারে অথবা জামায়াত ইসলামী তারা সরকারি দলে আসতে চাইছে। এটা সমীকরণ তো, যেহেতু বিএনপি বড় দল এবং আগের আমলেও আওয়ামী লীগ বিএনপি একই, কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি দেশাসন করেছে, এটা তো অভ্যাস, সবাই জানে যে বিএনপি বড় দেশ হিসাবে তারা আসতে পারে, এটা নট আনলাইকলি। এখন ইসলামপন্থী চাচ্ছে, ইসলামপন্থী যদি অনেকগুলো দল আছে এদের ভোটটা এক জায়গায় পড়া উচিত বলে আমি মনে করি। এটা পাওয়ারে যাওয়ার জন্য শুধু বলবো না, মানে পাওয়ারের একটা অংশীদার হওয়া অথবা পাওয়ারকে নিয়ন্ত্রণ করার একটা বিষয় মনে রাখতে হবে। কারণ ইসলামপন্থীরা সবসময় করোনার উপরে ছিল, মানে বড় দলগুলো তা করোনা করে, কখনো জুলুম করে, কখনো আবার করোনা করে। এই প্রবণতাটা আমার জন্য ভালো নয়। দেশের একটা বিশাল অংশ কিন্তু ধর্ম বিশ্বাসী এবং ধর্ম পালন করে, তারা রাজনীতি তারা ধর্ম করতে চায়। ব্যক্তি ধর্ম যেমন পালন করতে হবে এবং রাজনীতি এবং অর্থনৈতিক ধর্ম পালন করতে হবে, এটা আমরা মনে করি। এই জন্য ইসলামের যারা দল আছে রাজনীতিতে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করা, এই দাবিটা আমরা করে আসছি বহুদিন ধরে। এবার চেষ্টা আমরা করছি, এটা হবে আমি শিওর দিতে পারছি না, আমরা আশা করছি এবার এটা হতে পারে। কিন্তু বিভিন্ন ইস্যু, যে ইস্যুগুলো নিয়ে আসলে এই মুহূর্তে বিবাদ বিদ্যমান রয়েছে, সেই ইস্যুগুলোতে তো আপনারা কোনোভাবে একমতে পৌঁছতে পারছেন না। এমনকি পিআর পদ্ধতি নিয়ে আসলে সবচাইতে বেশি পিআর কোনো ধর্মীয় পদ্ধতি না, একটা মনে রাখা দরকার। পিআর হচ্ছে একটা পদ্ধতি, বোর্ডের পদ্ধতি। পৃথিবীর প্রায় 91 দেশে চালু আছে, বিভিন্ন ফর্মে চালু আছে। আমাদের দেশে কেউ চালু, জামাত চাচ্ছে, ইসলাম আন্দোলন চাচ্ছে। আমরা কিন্তু পিআর চাচ্ছি, উচ্চকক্ষে কিন্তু মনে রাখা দরকার, আমরা নিম্নকে চাচ্ছি না। এই জন্য এখানে আমার তাদের সঙ্গে মতবিরোধ আছে এবং সেখানে আলোচনা আমাদের হয়েছে যে আপনারা আপনাদের মতবিরোধ বলেন, আমরা এটা চাই। এই জন্য আমরা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না। আমাদের প্রাইম গুরুত্ব হচ্ছে প্রথম দাবিটা, অর্থাৎ ঐক্যমত্যে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে বা আলোচনা হয়েছে এগুলো চূড়ান্ত করা এবং আইনি ভিত্তি দান করা, এটা আমাদের মূল দাবি। কিন্তু এই সরকারের পক্ষে সেই আইনি ভিত্তি প্রদান করা কতখানি সম্ভব? প্রথম কথা হচ্ছে সরকারটা আসলে কি করে, আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে আপনাকে বুঝতে হবে সরকারটা আসলে কী করে, এই সরকার আইনি ভিত্তি আছে কি না। যদি আপনি বলেন আইনি ভিত্তি আছে, তাহলে কেন পারবে না সে? এই সরকার আসার কারণ হচ্ছে এটা জন অভিপ্রায়, আমি মনে করি জন অভিপ্রায় সরকারটা এসছে এবং সরকার এসে যে সমস্ত কমিটি, এই কমিশন করেছে, সাংবিধানিক কমিশন করেছে, আর নানান কমিশন করেছে। কাজে এই তারা অথরিটি পেল কোথায়? অথরিটি হচ্ছে জনগণের অভিপ্রায়, আকাঙ্ক্ষা। আমরা মনে করি জুলাই অভ্যুত্থান আকাঙ্ক্ষা হচ্ছে শুধু একটি ভোটের আকাঙ্ক্ষা নয়, কিন্তু মনে রাখা দরকার রাজনীতির পরিবর্তন করার আকাঙ্ক্ষা ছিল। এই রাজনৈতিক পরিবর্তন করবার অভিপ্রায় বা জনগণের অভিপ্রায় সব কিছুর পরিবর্তনকে আসলে দেশের মাটিতে না করে বিদেশের মাটিতে করতে হচ্ছে কিনা, এই প্রশ্নটি রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। শামসুজ্জামান দুদু, এই যে আসলে বারবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলে দূরত্ব তৈরি হচ্ছে, যদি আমি বিশেষ করে বলি জুলাই সনদ এবং পিআর নিয়ে দ্বিমত আসলে কোনোভাবেই বাংলাদেশে বসে আমরা ঐক্যমত্য কমিশনের টেবিলে মেটাতে পারিনি। সেই ঐক্যে পৌঁছানোর জন্যই কি আসলে বিদেশের মাটিতে বসে এক ধরনের সমাধান করার প্রচেষ্টা চলবে বলে মনে করেন? মনে হয় না বিদেশে এই বিষয়টা নিয়ে কেউ সমাধান করতে হবে। আর যে 2-3টি রাজনৈতিক দল যাচ্ছে, বিষয়টি কিন্তু 2-3টি রাজনৈতিক দলের না। জুলাই সনদের প্রশ্নে আমাদের খুব স্পষ্ট বক্তব্য আছে। জুলাই সনদ নিয়ে আমরা মনে করেছি যে এইটা যেন সংবিধানের ঊর্ধ্বে না যায়। এটা সবাই মিলে যেটা যে অবস্থার মধ্যে আসবে সেটি পরবর্তী পার্লামেন্টেই কিন্তু রেটিফাই করতে হবে, অনুমোদন করতে হবে।
অর্থাৎ এটি আরেকটা আলাদা একটা প্রসঙ্গ গণঅভ্যুত্থানের সংবিধানের মধ্যে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আসলে মতভিন্নতা তীব্র হবে, এটা আমরা মনে করেছি। জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দলীয় না, সেটা হচ্ছে এর আগে গণঅভ্যুত্থান 90 হয়েছে, 24 হয়েছে, 69 হয়েছে। আপনি যা কিছু করতে চান, ভালো কিছু যদি সেটা হয়, সেটা সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল এবং তার নেতৃত্ব সেই জায়গাটি কিভাবে দেখছে, সেই জায়গাটা যখন আমরা বিতর্কিত করতে সবাই মিলে যদি পজিটিভলি না নিই, তাহলে এটা বিতর্কিত হবে। এটা আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশে গণঅভ্যুত্থানে যারা যুক্ত, আমি প্রধান বলবো না, সবাইকে আমি সমপর্যায়ে মনে করছি, তাদের এখন অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে আপনার একটা জাতীয় নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে উদার দৃষ্টিভঙ্গি থাকতে হবে, কাউকে ছোট বড় বাদ দেওয়া। যেমন আপনাকে আমি বলি যে আপনি অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে দেখছেন? এই সামনে যে পার্লামেন্ট আসবে, এমনকি সরকার আসবে, কোনো কারণে যদি সেই সরকার বা পার্লামেন্ট বিতর্কিত হয়, এক সোজা কথায় ব্যর্থ হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে যারা এই গণঅভ্যুত্থানের ভূমিকা পালন করছে আগে পরে এখন, তাদেরকে সবাইকে সম্মিলিতভাবে, যে বিএনপি তো ক্ষমতায় চলেই আসছে, তাহলে আর অন্য কিছু দরকার নেই। এটাও যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা আমার দলও মনে করে না, সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমরা যেমন ঐক্য কাউন্সিলে সব সময় আমরা কিন্তু সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়েছি। সেই জন্য আমার কাছে এই যে 3-4টি রাজনৈতিক দল ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছে বা ওখানে কথা বলবে, আসবে যাবে, এর থেকেও বড় প্রসঙ্গটিটা হচ্ছে যা কিছু মীমাংসায় ডক্টর ইউনূসকে উদ্যোগী হয়ে যদি একরকম হবে, আর উনি ফেল করলে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়ে যদি একটা অবস্থায় যেতে হবে, তাহলে আরেক রকম হবে। তার মানে দুই ধরনের সম্ভাবনা আসলে আমাদের সামনে আছে। মাহমুদুর রহমান না, ডক্টর আহমদ আব্দুল কাদের যেটি বলেছেন যে জনগণের আসলে এক ধরনের অভিপ্রায় আছে, এই সরকারের আসলে আইনি ভিত্তি আছে কি না সেটি নিয়ে ওনাদের এক ধরনের মতবাদ আছে। জনগণের অভিপ্রায় আসলে সেটি তো নির্বাচনের মধ্য দিয়েই আমাদেরকে দেখতে হবে। সেটি নিয়ে তারা যখন বলছেন যে তার মানে এই সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়ন করার সক্ষমতা আছে কি না, সেটি নিয়ে আপনারা কি মনে করেন? প্রথম কথা আমার মনে হয় আপনি বোধহয় একটু ভুল বুঝলেন, অথবা আমি ভুল বুঝলাম নাকি, এটা কাদের ভাই ভালো বলতে পারবেন। ওনারা এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করছেন না, ওনারা বলছেন এই সরকারটা আছে, এবং এটা তো সবাই জানে 106-এর রেফারেন্স দিয়ে কোর্ট বলেছে সেই ভিত্তিতে আছে, এটা একটা কনস্টিটিউশনাল প্রসেসের অংশ, তার মানে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। তাহলে তারা যদি সেইভাবে সরকারে থাকতে পারে, উনি বলছেন, তাহলে তারা জুলাই সনদকেও একটা সাংবিধানিক স্বীকৃতি বা বৈধতা দিতে পারবে না কেন? এখানে প্রশ্ন এটা হতে পারে, বৈধতা তো আর আবিষ্কার করবে না বা জোর করে দেবে না, বৈধতা দেবার মতো কোনো সুযোগ কনস্টিটিউশনে আছে কি না, অথবা কনস্টিটিউশনের আশেপাশ দিয়ে আমি ধার করে নিয়ে এমন জিনিস দাঁড় করাবো যেটা কনস্টিটিউশনের উপরেও যাবে না, কনস্টিটিউশনের সাথে সংঘাতও করবে না। সেই রকম অর্থে আমি বলছি যে প্রস্তাবনাটা ঐকমত্য কমিশন সাংবিধানিক বিশেষজ্ঞদের পরামর্শ হিসেবে আমাদের সামনে হাজির করেছে, তাতে বলা হয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা বিশেষ সাংবিধানিক আদেশের বলে একটা গণভোট অনুষ্ঠিত করবে, সেম ডেতে গণভোটও হবে, জাতীয় পরিষদের নির্বাচন হবে, এবং সেখানে গণভোটের মধ্যে জুলাই সনদকে র্যাটিফাই করা হবে বা পাস করা হবে। এইটা একটা ফুড ফর থট হতে পারে। সেটাকে বিশেষ করে বিএনপি আর মানে পলিটিক্যাল বিরোধ যদি বলেন, তাহলে বিএনপি আর জামাতের মধ্যেই তো হচ্ছে প্রধানত। জামাত গণভোট সমর্থন করে, জামাত এইভাবে প্রেসিডেন্ট বা সরকারের একটা অধ্যাদেশও সমর্থন করে। যখন বিএনপি বলছে যে গণভোট হতে পারে, তার মানে আমরা সবাই যদি অ্যাগ্রি করে ফেলি যে গণভোট হতে পারে, তাহলে কিন্তু আর সরকারের সাংবিধানিক আদেশ লাগছে না। সেইটা কিভাবে জাস্টিফাই করা যায়, সুচারুরূপে করা যায়, সেই আলোচনা করা যেতে পারে। সেইভাবে করতে পারলে তো আমি মনে করি বৈধতা হলো। গণভোটের উপরে কোনো আইন যেতে পারে না।
গণভোটের পরে না কনস্টিটিউশন যেতে পারবে, না কোর্ট যেতে পারবে, কেউ যেতে পারবে না। বিকজ ওই যে জনগণের অভিপ্রায় বা উইল অফ দি পিপুল যেরকম করেই বলেন, এটার বেস্ট এক্সপ্রেশন হলো গণভোট। গণভোট করে ফেলে গেলে ভালো। প্রশ্নটা এখানে আছে যে, যেহেতু আমি আগেই বলেছি আপনাকে একবার, নোট অফ ডিসেন্ট আছে 10টা পয়েন্টে, এইটাকে একটা পয়েন্ট তো বানাতে পারছি না। আমি একটা প্যাকেজ বলছি, তার মানে একটা বান্ডেল বানিয়ে দিলাম, এই বান্ডেল সমর্থন করে কিনা। যা ভোটার যদি বলে বান্ডেল একটু খুলে দেখেন তো কী কী আছে, দেখে দেবো, তাহলে তো সব আলাদা আলাদা ইস্যু হয় না। আপনি চাইবেন না, সব পার্টি একমত হলে এই বান্ডেলই অ্যাকসেপ্ট করবে এবং ভোট দেবে, এরকম একটা কথা বলা হচ্ছে। আমি কনস্টিটিউশন এক্সপার্ট নই, আমি হ্যাঁ না নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে এরকম একটা বিষয় হতে পারে। সেই সম্ভাবনা কি আছে সব পার্টি একমত হবে এই জায়গাটিতে? ইনফ্যাক্ট আমরা মানে গণতন্ত্র মঞ্চ, আমাদের সাথে আমরা আরও 3টা দলের সাথে কথা বলেছি, ওই গণ অধিকার পরিষদ, এনসিপি আর এবি পার্টি, এদেরও ভিন্ন ভিন্ন মত আছে, আমাদেরও মত আছে। যেমন আমরা কিন্তু কাদের ভাইদের মতো আপার হাউসে পছন্দ করি, পিয়ার পছন্দ করি, এটা আমরা ওখানেও বলেছি। কিন্তু তারপরেও আমাদের সবারই তো কিছু হারমার দিতে হবে, দিয়ে আমরা যতদূর সম্ভব আমাদের নোট অফ ডিসেনশন কমাবো, যতদূর সম্ভব কাছাকাছি এসে ভোটটা করতে হবে, এটা আমি মনে করি। কারণ আপনি আগের কথার মধ্যে বলছিলেন যে, আমার একটা লেখা থেকে আপনি পড়ে শোনাচ্ছিলেন বা বলা থেকে, যে যদি মার্শাল্লাহ হয়, যদি ভোট না হয়, অন্য কিছু হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত। বিএনপিও যে খুব লাভবান হবে তা তো না, গণতন্ত্র না থাকলে কারোই লাভ হবে না। আমরা এই যে প্রকাশ্যে ঘুরছি, কথাবার্তা বলছি, নিজেদের মত বলছি, জনগণ যাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, পুরো প্রক্রিয়াটা তো বন্ধ হয়ে যাবে। অতএব সবাই ভোট চান, এই বিশ্বাস থেকে আমরা এগোচ্ছি। সেই সমঝোতাটা নিয়েই তো আসলে আলোচনা হচ্ছে। কেন প্রধান উপদেষ্টা হঠাৎ করে এভাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলে বিদেশ সফরে গেছেন? ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনি বলছিলেন যে খুব একটা প্রভাব আসলে রাজনীতিতে পড়বে না, কিন্তু বিএনপি বলার চেষ্টা করছে যে এই সফর নিয়ে যে সমঝোতার কথা বলা হচ্ছে তা ঠিক নয়। জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক গড়ে উঠবে এই সফরের মধ্য দিয়ে, এবং সেখানে বেশ কিছু আলোচনার কথাও তিনি বলেছেন। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেও দেখছেন তিনি। বাংলাদেশ কমিউনিটির সঙ্গে এক ধরনের সভা আছে, সেই সাথে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি কয়েকটি সেশনে তাদের অংশগ্রহণ আছে, সেই কথাও তিনি জানিয়েছেন। আবার অন্যদিকে রাজনৈতিক নেতাদের সঙ্গে এক ধরনের সম্ভাব্য আনুষ্ঠানিক আলোচনার প্রভাব আসলে আগামী নির্বাচনে সরাসরি পড়তে যাচ্ছে, সেই সম্ভাবনার কথাও মনে করছেন পর্যবেক্ষকরা। তার মানে আসলে সমীকরণটা বেশ খানিকটা একটু হলেও কি জটিল হবে কিনা? যাই হোক, উনি বলেছেন, আমার তো কিছু বলার নেই। আমি মনে করি এটা একটা ঘটনা মাত্র, এটা যে আমাদের রাজনীতিতে খুব প্রভাব পড়বে আমি মনে করি না। এমনি সম্পর্ক সম্বন্ধ তো ঐক্যমতের আলোচনাতে মত পার্থক্য হলে তো সম্পর্ক তো গড়ে উঠছে বলতে হবে। এর আগে তো ইতিহাসে প্রমাণ নাই যে সব দল মিলে আলোচনা করছে, ডান বাম ইসলাম সবাই তো আলোচনা করছে সেখানে, এটা তো একটা শুভ লক্ষণ বলতে হবে। এই ধরনের ঘটনা তো হতেই পারে। আর ওনারা বেড়াতে গেছেন, বেড়াতে বলি, আর এখানে রোহিঙ্গা ইস্যু কয়েকটা আছে, তো এই ব্যাপারটাকে উনি সাহেব তো চাচ্ছেন যে পলিটিক্যালি অন্যদের কাছে ট্রান্সফার হোক, এটা একটা আইডিয়া হতে পারে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন, 3টি বিশেষ রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে গেছেন, সেটাকে আসলে শুধু বেড়াতে গেছেন বলার সুযোগ কি বাংলাদেশের জন্য আছে? কিন্তু সেটা হতে পারে এটা যে আগামী যে যারা পাওয়ারে আসতে পারেন সম্ভাব্য হিসাব করেছেন, হয়তো আপনি বলবেন যে এনসিপির কথাটা বলতে পারেন, যেহেতু আবার দুবে বলছে এনসিপির পিছনে গভর্নমেন্টের সহায়তা ছিল, হতে পারে না হতে পারে। যাই হোক, এখন এনসিপি যেহেতু বিপ্লবের বা অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার, এই জন্য তাকে নিয়েছেন। আর বাকি আশা করা হয় যে বিএনপি এবং জামাত যেহেতু এখন বড় দল হিসাবে তারা ভেবেছেন আর কি, এই মনে করি। এটা হতে পারে তাদের রোহিঙ্গা ইস্যুতে যে আলোচনা হবে বা আরও কিছু আলোচনা হবে, এটাতে শুধু ইউনিট সাহেবের গভর্নমেন্ট নয়, পরবর্তী গভর্নমেন্টে যারা আসবেন বা যারা বিরোধী থাকবেন তারা সবাই শেয়ার করে, এটাই আমি মনে হতে পারে বড় জোর। কিন্তু এটা আমাদের এখানকার বর্তমান যে সমস্যা তৈরি হয়েছে, মতবিরোধ মতো পার্থক্য, এটা সমাধানের ওখানে হবে বলে মনে হয় না। এটা আগে মান্নায় বলেছেন যে এটা তো স্টেকগুলো অনেক বেশি, শুধু আমার তার বিএনপি তো না, মতো পার্থক্যের বিষয়টা। কিন্তু সেই অভিযোগটা তো আসলে প্রায় আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলগুলো করে, যেটি মাহমুদুর রহমান মান্নাও বলছিলেন যখন আসলে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়েও তো অনেক অভিযোগ ছিল, অনেক সমালোচনা ছিল। তাহলে এবারের এই জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এই 3টি রাজনৈতিক দলের নেতাদেরকে কেন নিয়ে যাওয়া হলো, শুধু সেটি নিয়ে আসলে আপনাদের কোনো অভিযোগ নেই? আমার মনে হয় যে তারেক রহমানের সাথে মিটিংটা এটা একটা স্পেশাল কেস ছিল। উনি লন্ডন গিয়েছেন, সেখানে দেখা করেছেন, অথবা আগেতে তাই করেছেন, করে একটা ব্যাপার সেটেলমেন্ট করেছেন। সেটেলমেন্টটা নিয়ে আপত্তি ছিল এতটুকুই যে এটা তো এখানে ঘোষণা করতে পারতেন, তিনি লন্ডনে ঘোষণা করে দিলেন কেন? তাই আমি মনে করি এটা এই কারণে ছিল। কিন্তু এখন যে বিষয়টা ঘটছে,
এটা কিন্তু এই ধরনের নয়। এরা এখানে ঘোষণা করে দেবে আমি মনে করি না। যা কিছু ঘটে এখানে ঘটতে হবে। ঘটার প্রক্রিয়াটা আমাদের দেশে আলোচনা শুরু হয়েছে এবং তারা 2 তারিখের পরে বলছে তারা মিটিং ডাকবেন, আবার আমরা বসবো। জি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা আসলে যেই ধরনের সভার কথা বলছেন বা যেই সেশনে তাদের অংশগ্রহণ আছে বলে আসলে জামায়াতের নেতা জানিয়েছেন, জামায়াতে ইসলামী নায়েবে আমির বলেছেন, সেখানে আসলে তাদের ভূমিকা রাখার সুযোগ কতখানি থাকে? জাতিসংঘ অধিবেশনের মিটিংয়ে আসলে তাদের ভূমিকা কতখানি রাখার সুযোগ থাকে সেটি নিয়ে আমি একটু আসতে চাই। আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন। মাহমুদুর রহমান মান্না, এই যে নির্দিষ্ট 3টি দল থেকে প্রতিনিধি নির্ধারণের সরকারি যে সিদ্ধান্ত, সেটির যৌক্তিকতা কতটুকু বলে মনে করেন? কেন 2 দল থেকে নেবে উনি? মানে বড় ছোট কে ঠিক করলো, কে ঠিক করে দিল? এটা তো কোনো কথা হতে পারে না। নিশ্চিতভাবে আমরা বুঝি যে কার কি আছে, মাঠে কি আছে, নির্বাচনে কি হতে পারে, আন্দোলনের ক্ষেত্রে কি হতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা বুঝবে কেন? অন্তর্বর্তী সরকার সেভাবে বিচারই বা করবে কেন? অন্তর্বর্তী সরকার খুবই নিরপেক্ষ থাকবে, অন্তত তার ট্রিটমেন্টে পার্থক্য করবে। একটা দলে বেশি বা খাতির দেবে আর একটা দলকে পাত্তা দেবে না। এটা যদি হয় তাহলে তারা কনফিডেন্স লুজ করে। ওই জন্যই দেখেন আমি বলেছিলাম, আমি বলেছিলাম শিশু সুলভ রাজনীতি, এটা একটা নির্বুদ্ধিতার রাজনীতি। আমরা মানে একটা না ঠেকে গেছি কীরকম, বেশি বিরোধিতা করলে যদি স্যার বলে আমি পারবো না, যাও তোমরা করলে করো, তো কী করবো তখন? আর একটা গভর্নমেন্ট কীভাবে বানাবো? হয়তো ভয়ই বলি না, আমি তো ভয় বলি না, একদম ডেফিনিট। আমি এমনি আমার টিচার সেজন্য বলি না। আবার আমি মনে করি যে তাদেরকে বেশি প্রশ্রয় জর্জরিত করলে আনসারটা তো তারা দিতেও পারবেন না, এই জন্য থাকি। তবু জিনিসটা এগোক এই অর্থে করি। বাকিরা হয়তো এই রকমই চিন্তা করেন এবং এর বাইরে এটার কোনো ইউটিলিটি থাকতে পারে বলে আমি মনে করি না। কেন? এই 3 জন গেলেই তাদের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে গেল। বাচ্চা ছেলে না তো কেউ যে 3 জন একসাথে আমেরিকা গেলে খুব খাতির হয়ে গেল, জার্নি করলো 4 দিন একসাথে থাকলে খাতির হয়ে গেলো, এরকম হয় নাকি? তাই এটা নয়। কিন্তু যদি এরকম একটা অ্যাটিটিউড থেকে করতো তাহলে এটা একটা ব্রডার হলে সেই মেসেজটা যদি উনি তৈরি করতে পারতেন সেটার ইফেক্ট হতো। কিন্তু উনি তো সেরকম করে যাননি। ফলে আমি এরকম নেবো কারণ আমার কাছে পছন্দ লাগেনি। উনি কেন এরকম করে লোক নেবেন? উনি আরও অন্যভাবে ওই চয়েসটা করতে পারতেন, তাতে হয়তো রেজাল্ট বেটার হতে পারতো। কিন্তু আমি আবার কাদের ভাই আপনাকে ইনফর্মাল হিসেবে প্রশ্ন করলেন না যে এটা এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন আমি আপনাকে একই কথা বলি, এটাকে আমি এত বেশি গুরুত্ব দিতে চাই না। ওনাদের 3 জনকে সাথে নিয়ে গেছেন, যাক ওখানে যেটাই করুক, আমি মনে করি they have to come to this soil and settle it here. অর্থাৎ দেশের যে রাজনৈতিক মতবিরোধ সেটি দেশের মাটিতেই আসলে আমাদেরকে তাই করতে হবে, এটা ছাড়া পারবেন না। ডক্টর আহমদ আব্দুল কাদের, যে এই যে কথাটি আমরা বলার চেষ্টা করছি, আসলে দেশের বাইরে গিয়ে এই মত পার্থক্য জায়গাটিকে সলভ করা আসলে তো খুব একটা সুযোগ নেই। ফিরে এসে কি মনে করছেন যে এই সফর থেকে ফিরে এসে এই সমস্ত সমাধান হয়ে যাবে সব সমস্যার? না, আমি তো বলছি না এটা হবে। ঐক্যমত্যের মিটিংয়ে একটা আলোচনা তো আমাদের পেন্ডিং আছে। সমাধানের পথ একটাই, আমরা যারা বলি আর কি, যে সাংবিধানিক ঘোষণার মাধ্যমে এবং পরবর্তী ফলো আপ কোনো ভোট করে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। কথাটা স্পষ্ট আমাদের কাছে। এই জন্য আমরা একটা প্রোগ্রামও করেছি, আবার সামনে কিছু প্রোগ্রাম আছে। কাজে এটা এখানে সমাধান হতে হবে। আর যদি ওনারা যেভাবে চেষ্টা করছেন, মান্না ভাইরা উদ্যোগ নিচ্ছেন মধ্যস্থ করার জন্য, এটা আমরা হেল করি। ওনারা পারেন যে বিএনপিকে বা আমাদের মধ্যবর্তী কোনো পথ আইনি ভিত্তি হতে হবে, কিন্তু গভর্নমেন্ট আসার আগেই। ওই গভর্নমেন্টের কাজ 3টা ছিল, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে তাদের 3rd কাজ। প্রায়োরিটি কি বিচারের 1 নম্বর বিচার, 2 নম্বর হচ্ছে সাংবিধানিক বা আপনার যে সংস্কারের কাজটি। এই জন্য এটাকে তাকে করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে বিপ্লবের মনোমানি একান্ত ক্ষতিগ্রস্ত হবে। মানুষ যা চেয়েছে, এত লোক মারা গেছে, এত লোক পঙ্গু হয়েছে, এটা অর্থহীন হয়ে দাঁড়াবে। এটা সাধারণ কোনো আন্দোলন ছিল না তো। হ্যাঁ, তার মানে আসলে বিদেশে গিয়ে যে সব নির্বাচনী সমীকরণের সমঝোতা হয়ে যাবে সেটি আপনারা মনে করছেন না? শামসুজ্জামান দুদু, সেক্ষেত্রে আসলে যে রাজনৈতিক নেতারা গেছেন সাথে করে, তাদের এক ধরনের বড় ভূমিকা থাকবে বলেও তো অনেকেই মনে করছিলেন। আপনাদের একজন শীর্ষস্থানীয় নেতাও গেছেন, তার আসলে কি ধরনের ভূমিকা থাকতে পারে বলে বিএনপি মনে করে? আসলে এখন আমার কাছে মনে হয়েছে কি, আপনি জলে, স্থলে, আকাশে যেখানে আলোচনার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, মত বিনিময়ের সুযোগ আছে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, সে আলোচনাটা হতে হবে
আগামী দেশের ভাগ্য উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এইগুলোর উপর ভিত্তি করে। যেমন মৌলানা ভাসানী মাঝে মধ্যে নৌকায় গিয়ে অবস্থান নিতেন, ওখানে থাকতেন, ওখানে কথা বলতেন, নেতৃবৃন্দ তার কাছে যেত, তো উনি তো বাসায় এই কথাটা বলতে পারতেন, কিন্তু ওখানে তিনি যেতেন কেন? তিনি হয়তো বিচ্ছিন্নতা চাইছেন, আমার বিবেচনায় মনে হয়েছে যে নিভৃতে থাকার ভাবনা চিন্তার মধ্যে থাকা। তো এখন ডক্টর ইউনূস সাহেব, এর আগেও অনেক রাজনীতিবিদ তারা গেছেন, রাষ্ট্র বিরোধী দলের নেতা এরা রাষ্ট্রপতির সঙ্গে, কিন্তু এই সময়ে এই পরিস্থিতিতে কোনটা গুরুত্বপূর্ণ এই আলোচনা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে করছে, এখনও করছে, অতীতেও করছে এবং ভবিষ্যতেও করবে। আমার বিবেচনায় আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের, যেমন এই যে আব্দুল কাদের ভাই যেটা বললেন যে বিচার, সংস্কার, নির্বাচন, প্রায়োরিটি কোনটা দিব? যা কিছু করছি বাংলাদেশে একটি স্বচ্ছ গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠনের জন্য একটা নির্বাচন, সংস্কারও কিন্তু নির্বাচনের জন্য, বিচারও বলবো আমি এক অর্থে নির্বাচনের জন্য। কারণ যদি আপনি যেটা পতন হয়েছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, সেই পতনটা হয়েছে 16-17 বছর ধরে, মানে একটা অব্যাহত লড়াইয়ের মধ্য দিয়ে, এবং সেই লড়াইটা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার, এটা মুখ্য। তা আমি সেই সুযোগটা এখন আমি হাতে পাইছি, পাওয়ার কারণে আমার কাছে, আমি কিন্তু আগেও বললাম যে এই সুযোগটা আমি কিভাবে ব্যবহার করব, যদি আমি পজিটিভলি ব্যবহার করতে পারি। দলীয় বিবেচনায় বিএনপি ভালো করবে, কিন্তু অন্যরাও তো আন্দোলন করেছে, সেই অন্যদের ভূমিকা যদি আমরা এর সঙ্গে সঙ্গে সম্পৃক্ত না করতে পারি, অর্থাৎ আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলছেন যে যারা আন্দোলন করছে, বিএনপির লক্ষ্য হচ্ছে সবাইকে আন্দোলন নির্বাচন পরবর্তী সময় এক জায়গায় এনে দাঁড় করানোর চেষ্টা করা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে খুব একটা মতভিন্নতা নাই। আসলে আলোচনা যেখানেই হোক, এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে বা দেশের স্বার্থে আসলে একটি সমাধানে পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে বিএনপি মনে করছে। ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু, মাহমুদুর রহমান মান্না এবং ডক্টর আহমদ আব্দুল কাদের, আজকে আমাদেরকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গেই থাকুন।